আমার পাশে বসে থাকা লোকটি আস্তে আস্তে কঙ্কালে পরিণত হতে থাকলো। বলেছিলাম না বাবু, কখনো লাইট জ্বালাবেন না। শোন, এক সময় তো আমিও মাছ মাংস তেমন কিছু খেতাম না, একদম ঠিক তোর মতোই ছিলাম। কিন্তু এরকম গ্রামেগঞ্জে সবকিছু দেখাশোনা করতে গিয়ে আমার জীবনে এমন এমন ঘটনা ঘটেছে যে ভূত প্রেত বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ভূত নিয়ে পড়াশোনা করেছি, ভূতের লেখা চিঠি পড়েছি, এমনকি আমি কয়েকবার ভূতও দেখেছি। কিন্তু এখন কথা হচ্ছে, তুই কি ভূত প্রেত এসব কিছু বিশ্বাস করিস? আবার তো সে আজ খুবই গল্প করার চেষ্টা করছিস। এসব গল্প যদি করিস তাহলে ভাই থাক তোরা, আমি কিন্তু চললাম। তোরাই গল্প কর, এসব আজ খুবই গল্প শোনার আমার আর টাইম নেই। আজগুবি গল্প বলছিস, অথচ গত বছর বেনিপুরে আমার গ্রামের বাড়ির ব্যাপারটা তো তোরা সচক্ষে দেখেছিস। আবার তুই ওদের সঙ্গে কথা বলে এসেছিস, মনে আছে না? নাকি সব কিছু ভুলে গেছিস? হ্যাঁ, তাও সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ওটা তোর ভুং ভাং গল্প তো হতে পারে। সে যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। আমি আপাতত এখন গেলাম। যোগেশ, আমার অনেক বাড়িতে কাজ পড়ে আছে রে, তুই তোর ভুং ভাং গল্প ওকে শোনা। আরে বস রহিম, বস। বাড়িতে তো যাবি, একটু বস। একটা কথা বলছি, শোন। কি কথা বলবি তুই আবার? আবার তো সেই ভুং ভাং গল্প? আরে বস না ভাই, তারপর বলছি। ভূতের ব্যাপারে তোরা আমার কাছে অনেক গল্প শুনেছিস, তবে আজকে যেটা বলবো সেটা তুই অনেকটা রহস্যজনক ঘটনা বলতে পারিস, আবার অতি ভয়ানক গল্প বলতে পারিস। তোরা তো জানিস, সম্পত্তি দেখাশোনা করার জন্য এবার আমি রতনপুরে গিয়েছিলাম। তো সেখানে আমার নিজের সমস্ত কাজ সেরে আমার মালিক শ্রী রামপদ বাবুর হাতে সমস্ত কাজের দায়িত্ব দিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে স্টেশনে সবেমাত্র এসে ঢুকেছি। তখন ঘড়িতে ঠিক টাইম 10টা বাজে। টিকিট কাটবো বলে টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়াতেই একজন স্টেশন মাস্টার টিকিট কাউন্টারের জানলায় উঁকি দিয়ে আমার পুরো শরীরটাই ভালো করে দেখে বললেন, আপনি কি দেখতে পাচ্ছেন না যে বাইরের কি অবস্থা? রাত্রে 10টা ট্রেন ঠিক 2 ঘন্টা লেটে চলছে। যা বৃষ্টি পড়েছে, লাইনে জল জমে গেছে। কালকে সকালের আগে মুর্শিদাবাদ যাওয়ার জন্য কোনো ট্রেন নেই। যদি পারেন মশাই, এখন বাড়ি ফিরে যান। রাত্রে আর কি কোনো ট্রেন নেই? কথাটা জিজ্ঞেস করাতেই স্টেশন মাস্টার বললেন, ট্রেন ট্রেন একটা আছে বটে, সেটা রাত্রে 11টার সময় আসার কথা। লোকাল ট্রেন, ওই প্যান্ডেল পর্যন্ত যাবে। তার সেটিংটা যে আজ কখন আসবে সেটারও কোনো ঠিক নেই মশাই। কি আর করব, জনহীন ফাঁকা স্টেশন। একটা বেঞ্চে গিয়ে বসলাম। বাড়িতে ফিরে যাব সেটার কোনো উপায় নেই। পথের অবস্থা খুব একটা ভালো নয়। সারাদিন যা বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট একেবারে কাদায় পিচ্ছিল হয়ে গিয়েছে। ভাবলাম রাত্রে যদি ট্রেন নাও পাই, সকালবেলা একটা ট্রেন তো আসবেই, তখন সেই ট্রেনটা ধরে বাড়ি ফিরে যাব। তার জন্য ট্রেনের অপেক্ষা ছেড়ে দিয়ে স্টেশনে রাত কাটাবো বলে একটা বেঞ্চের ওপর ব্যাগটাকে রেখে সেটার ওপর মাথা দিয়ে আমি শুয়ে পড়লাম। রাত বাড়ছে, আর এদিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিও ক্রমশ বেড়েই চলেছে। দেখলাম স্টেশন মাস্টার তার অফিস ঘরে তালা বন্ধ করে বাড়ি চলে গেলেন। পুরো স্টেশনে এখন আমি ছাড়া আর কেউ নেই। স্টেশনের এক পাশে একটা লাইট টিম টিম করে চলছে। ঠান্ডা হাওয়ার মধ্যে ঘুমটা বেশ ভালোই ধরছে, তাই চাদরটা গায়ে টেনে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা বেশ এমনভাবেই জেঁকে এসেছিল যে কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটা বলা বেশ মুশকিল ছিল। হঠাৎ করে দূর থেকে ট্রেনের হর্নের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি করে আমি উঠে বসলাম। দেখলাম স্টেশনে 1 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা লেগেছে। আমার টেনশনটা একটু
স্টেশনের সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টিটা তখন খানিকটা কমে এসেছে। রাত্রে যে কটা বেজেছে তার ঠিক নেই। যাই হোক, ট্রেনের ইঞ্জিন থেকে বেরোনো একরাশ কালো ধোঁয়া স্টেশন চত্বর আরো মিশকালো করে দিল। আমি কামরায় ঢুকে পড়লাম। কামরায় ঢুকে দেখি কামরার সমস্ত লাইট নিভিয়ে দিয়ে যাত্রীরা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। লাইট জ্বালালে অন্য কারোর অসুবিধা হবে, এই কথা ভেবে কোনো রকমে অন্ধকারে এদিক ওদিক হাতড়ে একটা ফাঁকা সিট পেয়ে আমি সেখানে বসে পড়লাম। আমি যেখানে বসলাম আমার সামনের একটি বেঞ্চে একটা লোক গুটিসুটি মেরে চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। আমি অনেকক্ষণই অন্ধকারের মধ্যে ছিলাম। ততক্ষণে আমার ঘুমটাও মোটামুটি চটে এসেছিল। তাই আমার আশেপাশের দৃশ্য দেখে বুঝতে পেরেছিলাম যে কামরার যাত্রীরা যেখানে ফাঁকা পেয়েছে তারা সেইখানে শুয়ে পড়েছে। ট্রেন চলতে শুরু করেছে। ভাবলাম আলো জ্বালিয়ে দেখি। পকেট থেকে একটা লাইট বের করলাম, কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য সেটা জ্বালানো সম্ভব হলো না। কি আর করব, তাই চুপচাপ বসে আছি। ট্রেনের গতি বেশ বেড়ে গিয়েছে। খোলা জানলা দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হঠাৎ একটা গলার শব্দে আমি আবার জেগে গেলাম। তাকিয়ে দেখলাম আমার সামনে শুয়ে থাকা ব্যক্তি উঠে বসলেন, আর তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মশাই, আপনি কত দূর যাবেন? আমি চমকে গেলাম, তাই অনেকটা কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন? ট্রেনের অন্ধকারের মধ্যে লোকটি ভারী গলায় আমাকে আবার বলে উঠলেন, আগে হ্যাঁ বাবু, আমি আপনাকে বলছি, আপনি গাড়িতে ওঠার পরে একমাত্র তো আপনি এই কামরায় জীবিত আছেন। তাহলে আপনাকে ছাড়া আর অন্য কাউকে বলবো? আর বাকি যেগুলো আছে সবাই তো মৃত। আর মৃত ব্যক্তি কি আমার প্রশ্নের জবাব দিতে পারবে? লোকটার কথা শুনে বুঝতে পারলাম সে মনে হয় আমার সাথে মজা করছে। তাই আমি তার জবাবে হেসে পড়লাম, আমি মুর্শিদাবাদ যাব, একটু আগেই ট্রেনে চাপলাম। মুর্শিদাবাদ যাবে? তা বেশ ভালো, তবে এই ট্রেনে উঠলেন কিভাবে? এ আবার কেমন প্রশ্ন? মজা করছে নাকি আমার সাথে? ওর প্রশ্নের মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তবুও নিজে ভেবে বললাম, অনেকক্ষণ ধরে স্টেশনে বসেছিলাম, এই কিছুক্ষণ আগে ট্রেনটা এলো, তাই চেপে বসলাম। কিন্তু এই ট্রেনটা যে মুর্শিদাবাদ যাবে না, আপনি কি সেটা জানেন? হ্যাঁ, তা জানি। স্টেশন মাস্টার এই কথা আমাকে বলেছে। এর মধ্যে অন্ধকারে আরেকজন ছিমছাম গলায় বলে উঠল, এই বলি, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? আমাদের কামরায় আবার একটা নতুন লোক উঠেছে গো। তো বাবু, আপনি কোথা থেকে উঠলেন? এই তো হাওড়া স্টেশন থেকে কিছুক্ষণ আগে উঠেছি। ট্রেনে কেটে মরেছেন বুঝি? তা মশাই, হাড়গোড় সব ঠিকঠাক আছে তো, নাকি রেল লাইনেই সব কুচি হয়ে গেছে? এদের সবারই কথা শুনে বুঝতে পারলাম এরা মনে হয় ডেলি প্যাসেঞ্জার, আমাকে নতুন পেয়ে মজা নিচ্ছে বুঝি। তাই আমিও ওদের কথার উত্তর অনেকটা মজার ছলেই বললাম, হাড়গোড় যদি সব রেল লাইনে পড়ে থাকতো তাহলে কি আপনাদের সামনে আমি এরকম বসে থাকতে পারতাম? ঠিক কথা বলেছেন বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন। তা বাবা, আপনি টপ কালেন কিসে? ম্যালেরিয়া নাকি ডেঙ্গু? মানুষের সাথে মজা নেওয়ার একটা সীমা থাকে, তাই আমি আর ওদের কথার কোনো উত্তর দিলাম না। আমার অনেকটা ঘুম পেয়ে গেছে, তাই চোখ বুজে বসে গেলাম। আবারও আমার সামনের বেঞ্চে থাকা লোকটি আমাকে বলল, গলা শুকিয়ে গেছে বোধহয় মশাই, তাই কথা বলছেন না। দেখেছো,
তোমরা আচ্ছা ভাই, তোমরা কি দেখেছো? লোকটা লাইট জ্বালিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি এই বেটা ভূত হয়েও ভূতকে ভয় দেখাতে চাইছে। ওই তো ওই তো টিটি সাহেব চলে এসেছেন, তাকে কি বলবো নাকি? অন্ধকারের মধ্যে যে টিটি সাহেব আছে, কোন দিক থেকে আসছেন সেটা আমি কিছুই বুঝতে পারলাম না। তবে এইটুকুই সঠিকভাবে বুঝতে পারলাম যে এখনই আমার পাশে একজন লোক এসে দাঁড়িয়েছে, আর এসে সে বলল, তোমরা এত চেঁচামেচি করছো কেন? তোমরা দেখতে পাচ্ছ না যে ট্রেনের মধ্যে বাকিরা সবাই আরাম করে শুয়ে আছে? হঠাৎ করে আরেকটি প্যাসেঞ্জার অন্ধকারের মধ্যে বলে উঠল, এই দেখুন না সাহেব, এই নতুন ভূতটার কি সাহস, লাইট জ্বালাচ্ছে এখানে। ও তুই থাম তো। দেখুন সাহেব, এই ভূতটি লাইট পকেটে নিয়ে মরেছে মনে হয়। নিচে আগুনে পুড়ে মরেছে, তাই আমাদেরকেও লাইট জ্বালিয়ে মারতে এসেছে। তখনই দেখলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা টিটি সাহেব আমাকে উদ্দেশ্য করে বললে, টিকিট দেখান দেখি, আপনার কাছে টিকিট আছে? টিকিট দেখান। আমি পকেট থেকে টিকিট বার করে দিলাম। টিটি সাহেব আমার টিকিটটা নিয়ে এমনভাবে হেসে উঠলেন যে আমার বুক একেবারে কেঁপে উঠল। আপনি মুর্শিদাবাদ যাবে, কিন্তু এই ট্রেনটা মুর্শিদাবাদ যাবে না, এই ট্রেনটা তো ব্যান্ডেল পর্যন্ত যাবে। জানি এটা ব্যান্ডেল পর্যন্ত যাবে, আমি সেখানে নেমে যাব। আমার কথা শুনে ট্রেনের সকল প্যাসেঞ্জাররা খিলখিল করে হেসে উঠল। এতে আবার হাসির কি আছে? ব্যাপারটা আমার মাথার ওপর দিয়ে গেল। এই গভীর রাত্রে যদি কেউ আমাকে নিয়ে ব্যঙ্গ করে তাহলে ঠিক কেমন লাগে? একে তো চোখে ঘুম ধরে আছে, তার উপর এদের রসিকতা শেষ নেই। এতক্ষণ অন্ধকারের মধ্যে কথাগুলো হলো, ভাবলাম এবার লাইটটাকে একবার জ্বেলেই দেখি। আমি পকেট থেকে লাইটটি বার করে জ্বালালাম। হঠাৎ আমার পাশে বসে থাকা লোকটি বলে উঠল, আরে ও বাবু, লাইট নেবার, লাইট নেবার বলছি। তারপর যা দেখলাম তা দেখে আমার ভয়ে রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার পাশে বসে থাকা লোকটি আস্তে আস্তে কঙ্কালে পরিণত হতে থাকলো। বলেছিলাম না বাবু, কখনো লাইট জ্বালাবেন না। লাইট জ্বালাবেন না। আমি ভয়ে ভয়ে উঠলাম। কারা কারা আপনারা? আপনারা কারা? আমরা কারা সেটা তো আমি বলতে পারছি না। সে কতদিন হলো ট্রেনে উঠেছি, হঠাৎ ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো, তারপর থেকে আমরা ট্রেনেই রয়েছি। তারপর লাইটের আগুনটা নেভাতেই আমার সামনে বসে থাকা কঙ্কালটি হঠাৎ করে এসে আমার মাথায় বাড়ি মারতে লাগলো। ধুমধাম করে আমার মাথায় কি যেন পড়তে লাগলো। আরে ও বাবু উঠুন, আরে ও বাবু উঠুন বলছি। বাবা, কি ঘুম যে ঘুমোচ্ছেন ভগবানই জানে, কখন থেকে ডাকছে কোনো সাড়া নেই। আরে মশাই, ওপর থেকে মাল পড়ছে, একটু সরে বসুন। তারপর হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ওপরে সিটে থাকা কিছু মালপত্র ট্রেনের ঝাঁকুনিতে আমার মাথায় এসে পড়ায় ঘুমটা আমার ভেঙে গেল। আমি আগে বলেছিলাম যত সব আজগুবি গল্প বেটা, সব ঢপের চপ, খালি আমাদেরকে ছাড়া যেন অন্য কাউকে পাই না। ও তাই তো।